নমস্কার ম্যামজি। নমস্কার। নমস্কার। অনেকদিন পরে আপনাদের সঙ্গে যুক্ত হলাম। এই দুর্গাপূজার আগ থেকে অনেক আমি ক্লাসে ছিলাম না, অন্যটা ক্লাস নিত। তো কোনো বিশেষ কারণে আজকে আপনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর সুযোগ হলো। পঞ্চমী বিভক্তি পড়ানো হচ্ছিল নাকি জুয়েল? গত ক্লাসে তুমি পঞ্চমী বিভক্তির একটা গল্প পড়িয়েছিল। হ্যাঁ, আপনাদের জুয়েল স্যার। হ্যাঁ জি তো মহারাজ। হ্যাঁ, এখানে এই উপস্থিতির সংখ্যা তো দেখছি অনেক কম, মাত্র 9 জন জয়েন করেছে, আমাকে নিয়ে 10 জন। উপস্থিতির উপস্থিতির সংখ্যা অনেক কম। যাই হোক, যে কয়জন জয়েন করেছেন আমরা পরবর্তী কিছুক্ষণ আলোচনা করব। আগে বৈদিক শান্তি মন্ত্র পাঠ শুরু করি। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম তৎসৎ। আচ্ছা, আমাকে একটু সহযোগিতা করবেন সকলে, একটু রেসপন্স করে, মানে কোনো কিছু জিজ্ঞেস করলে যেন উত্তরটা পাই। আমরা আজকের ক্লাসে 13 জন এখনো পর্যন্ত জয়েন করেছি। তো যারা জয়েন করেছেন তারা কি সকলেই দেবনাগরী অক্ষর দেখে দেখে পড়তে পারেন? কিছুটা পারি, অল্প স্বল্প। হাত তুলতে হবে, হাত। হ্যান্ড রাইজ একটা অপশন আছে, হ্যান্ড রাইজ করার একটা অপশন আছে। মিউট করে ফেলুন, মিউট করে ফেলে হ্যান্ড রাইজ করুন। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারছি যে কয়জন হাত তুলছে। সজল রায়, স্বপন মৈত্র, জয়। তারপরে সুদর্শন, সুদর্শন, তিথি, তিথি রয়, প্রসাদ বাবু। হ্যাঁ, মাত্র 5 জন, 6 জন হাত তুলেছে। আমি জিজ্ঞেস করেছি যে দেবনাগরী অক্ষর দেখে দেখে পড়তে পারেন কয়জন। আচ্ছা, আর এখন গল্প পড়ে অর্থবোধ কি হচ্ছে? এই যে গত ক্লাসে যে জুয়েল স্যার গল্প পড়িয়েছে, আশ্রমঃ, পঞ্চমী বিভক্তির প্রয়োগ আছে এই গল্পটা। এখানে এই গল্পটা পড়ে সবাই অর্থ বুঝতে পেরেছেন? এমন কি কেউ আছেন যে গল্পটা অর্থ বুঝতে পারেননি? সামান্য একটু ত্রুটি আছে, কিন্তু বুঝতে পারছি। হ্যাঁ, স্বপন বাবু তো পুরনো স্টুডেন্ট, অনেকদিন থেকে সংস্কৃত চর্চা করছেন। আর অন্যদের ব্যাপার কি, কতদূর? অন্যদের কি পরিস্থিতি? জয়, জয় যিনি, তিনি তো তার আইডিটাই লেখেনি। এখন আমি কি বুঝবো যে জয় এই ব্যাচের স্টুডেন্ট নাকি বহিরাগত? জয়, তুমি একটু কথা বলো। আমি যেহেতু আমার মোবাইল রিসেট হয়ে গিয়েছিল, এই জন্য নতুন করে খুলছি, আর পরে লিখতে মনে নেই। আচ্ছা, আপনার আইডি কত? সম্ভবত 11 লাস্টে। সম্ভবত 11। ঠিক আছে। আচ্ছা, যে গল্পটা পড়ানো হয়েছে এখন ভালো করে পড়ে শোনাতে পারবেন কেউ? কেউ একজন গল্পটা পড়ে শোনাতে পারবেন? হুম? কে পারবেন? যে গল্পটা জুয়েল স্যার আগের ক্লাসে পড়িয়ে গেছে, সেই গল্পটাই আমি নতুন কিছু আজকে দিচ্ছি না। ভালো করে আমাকে একটু, অনেকদিন পর আমি ক্লাসে এলাম, সুন্দর করে পড়ে কে শোনাতে পারবেন? কেউ একজন বলুন। কে?
সাহস করে আনমিউট করে আসুন, এগিয়ে আসুন। আমার কথা কি শুনতে পাচ্ছেন? এই যে গত ক্লাসে একটা গল্প পড়িয়েছিল না, আশ্রমঃ, এই গল্পটা দেবনাগরী অক্ষরে দেখে পড়ে অর্থ করে শোনাতে পারবেন এমন কেউ আছে? 11 জনের ভিতরে কেউ আছেন? মলয় কুন্ডু, ফিরোজচন্দ্র, সজল রয়, 12 নম্বর আইডি, তার নাম নেই। তিথি রয়, সুদর্শন চন্দ্র, অঙ্কুর বণিক, স্বপন মৈত্র, শিবপ্রসাদ দত্ত। কে পড়বেন বলুন? আমি পড়ি মহারাজজি। হ্যাঁ পড়ি। হ্যাঁ, আপনি ছাড়া তো সাহস করে আর কেউ এগোচ্ছে না। ঠিক আছে, আপনি ধীরে ধীরে গল্পটা পড়ে অনুবাদ করে করে পড়ুন। আর সবাই গল্পটা খুব ভালো করে স্বপন বাবুর পড়ার পরে আমি আপনাদেরকে জিজ্ঞেস করব। হ্যাঁ, স্বপন বাবু পড়ুন। आश्रमः एष मुनिवरस्य आश्रमः। অর্থ বলুন। এক মুনিবরের আশ্রম ছিল। সহ মানে এটি মুনিবরস্য ষষ্ঠী বিভক্তি, মুনিবরের আশ্রমঃ, এটি মুনিবরের আশ্রম। এটি মুনিবরের আশ্রম। সবাই ভালো করে খেয়াল করুন। आश्रमस्य पार्श्वे एका लघु नदी प्रवहति। আশ্রমের পাশে হ্যাঁ, आश्रमस्य पार्श्वे एका लघु नदी प्रवहति। আশ্রমের আচ্ছা, পাশে এই বাক্যে কর্তাকে নদী, লঘু নদী। লঘু আচ্ছা, নদী ক্রিয়া কি? প্রবাহতি। প্রবাহতি, তাহলে লঘু নদী অনুসারে এই প্রবাহতি রূপটা পেয়েছে। আশ্রমস্থ পার্শ্বে মানে আশ্রমের ষষ্ঠী বিভক্তি, আশ্রমের পাশে একটি ছোট নদী বয়ে চলেছে, প্রবাহতি বা প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এস মুনিবরস্য আশ্রম, এটি মুনিবরের আশ্রম। আশ্রমস্থ পার্শ্বে একা লঘু নদী, যেহেতু নদী স্ত্রীলিঙ্গ শব্দ সেজন্য একা হয়েছে। ঠিক আছে, একা লঘু নদী প্রবাহতি। ঠিক আছে, পড়ুন। সা মহানদ্যা মহানদ্যাঃ, মহানদ্যাঃ প্রথবতি। প্রভবতি, প্রভবতি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা মহানদ্যা নামে প্রবাহিত হচ্ছে। মহানদ্যা তো নদীর নাম। মহানদ্যাঃ, মহানদ্যাঃ, মহানদী থেকে, মহানদী থেকে প্রবাহিত। প্রভবতী মানে উৎপন্ন হয়েছে। প্রবহতি আর প্রভবতী, প্রভবতী মানে উৎপন্ন হয়েছে। প্রভবতী। হ্যাঁ, হ্যাঁ, নদ্যাः তীরে अस्ति आश्रमः। হ্যাঁ, নদীর তীরে, নদীর তীরে, নদ্যাः তীরে কোন বচন মানে কোন বিভক্তি লেগেছে? এটা হলো নদ্যাः তীরে, নদীর তীরে, ষষ্ঠী। বাকিরা বুঝতে পাচ্ছেন? সবাই পাঠে মনোযোগী হবেন আশা করি। ঠিক আছে, পড়ুন। নদ্যাः তীরে अस्ति आश्रमः, নদীর তীরে আশ্রম অবস্থিত। आश्रमे मुनिवर्ष्य शिष्याः अस्ति वसन्ति। অপি वसन्ति सॉरी अपि वसन्ति। আশ্রমের শব্দটা কিভাবে লেগেছে? আশ্রমের শব্দটা কোন রূপ পেয়েছে?
আশ্রমে। হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পারিনি মহারাজি। কেন আশ্রমে? আশ্রমে শব্দটা কোন বিভক্তি? ও, আশ্রমের শব্দটা যে কেউ বলুন, যে অন্য কেউ বলতে পারেন। আশ্রমে মুনিবরের সপ্তমী সপ্তমী। ভেরি গুড। আশ্রমে সপ্তমী বিভক্তি, স্থান অধিকরণ, সপ্তমী বিভক্তি। আশ্রম মুনিবরস্য, এটা কি বিভক্তি মুনিবরস্য শব্দটা? মুনিবরস্য। নরস্য শব্দ থেকে আসছে, ষষ্ঠী না পঞ্চমী। ষষ্ঠী বিভক্তি, ষষ্ঠী বিভক্তি। মুনিবরের, নরস্য, মুনিবরস্য। ঠিক আছে। আশ্রমে মুনিবরস্য শিষ্টাহা নরাহা রামাহা, বহু বচন আছে। শিষ্যরা, শিষ্যাহ শিষ্যাম ওখানে অপি বসন্তু। শিষ্যগণ। মানে ও শিষ্যগণ বসন্তি, বসবাস। বসন্তী, বাস করেন, থাকেন। আচ্ছা, এই গল্পটা কিন্তু গত ক্লাসে একদম ভেঙে চুরে সব সুন্দর করে পড়িয়ে দিয়েছে জুয়েল স্যার। তারপরেও তো সবার ভালো অভ্যাস হয়েছে বলে মনে হচ্ছে না। স্যার পড়িয়ে দিয়ে গেলে, শিক্ষক পড়িয়ে দিয়ে গেলে আবার সেটা নিজে চর্চা না করলে তো মনে থাকবে না। ঠিক আছে, তারপরে পড়ুন। তে প্রতিদিনম মুনিবরস্য মুনিবরাত। সরি মুনিবরাত মুনিবরাত মুনিবরাত। হ্যাঁ মুনিবরাত শাস্ত্রাণি পঠন্তি পঠন্তি। পঠন্তি শাস্ত্রাণি মানে শাস্ত্রাণি পঠন্তি। শাস্ত্রাণি মানে বলুন। শাস্ত্রসমূহ। শাস্ত্র সমূহ। পঠন্তি কোন ধাতু? পঠন্তি তিতাসন্তি। কোন ধাতু? ও পট ধাতু। পট ধাতু। পট ধাতু। কি রূপ পেয়েছে? এটা হলো বহুবচন। লট লট। হ্যাঁ, লট প্রথম লটের পুরুষ, লটের লটের প্রথম পুরুষ লট বহুবচন। প্রথম পুরুষ বহুবচন। এইভাবে বললে পুরুষ বহুবচন। ঠিক আছে। পট ধাতু, লট, লট লকার, প্রথম পুরুষ বহুবচন। বহুবচন, পঠন্তি। আচ্ছা, এই পঠন্তিটা হয়েছে কাদেরকে উদ্দেশ্য করে বলুন? শিষ্যরা শিষ্যদের শিষ্যাহ শিষ্য শিষ্যাহ। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পেরেছেন। তে এখানে শিষ্যাহার পরিবর্তে তাদের সর্বনাম ব্যবহৃত হয়েছে। তে, তে মানে তাহারা। প্রথম বাক্যে শিষ্যাহা, তার পরের বাক্যে আবার শিষ্যাহা না বলে তাদের সর্বনাম তে বলা হয়েছে। হ্যাঁ তাহারা। আমরা যেরকম বলি ওই বারবার নাউনটাকে ব্যবহার না করে প্রোনাউন ব্যবহার করি, তাই না? এখানে সেরকম প্রোনাউন ব্যবহার হয়েছে। তে প্রতিদিনম মুনিবরাত, এখানে কোন বিভক্তি ব্যবহার হয়েছে? মুনিবরাত। নরাত, অলাত। পঞ্চমী। হ্যাঁ, পঞ্চমী। হতে থেকে সে হলে বা মুনির থেকে তারা পড়ে, মুনির কাছ থেকে তারা পড়ে। তে প্রতিদিনম, তারা প্রতিদিন মুনির কাছে শাস্ত্র সমূহ পড়ে। ঠিক আছে, তারপরে পড়ুন। আচ্ছা, তারপরে আরেকজন পড়ুন। তখন বাবু তো 2 লাইন পড়লেন, এখন আরেকজন পড়ুন, অন্য যে কেউ। আমি পড়বো মহারাজ? হ্যাঁ, অবশ্যই পড়বেন, পড়ুন। আচ্ছা। তে গ্রামেস্য অরণ্যাৎ। মিউট করে রাখুন, সবাই মিউট করে পড়ুন, মিউট করে রাখুন, তাহলে নয়েজ হবে না। অন্যরা মিউট করে রাখুন। তে অরণ্যাৎ, তে অরণ্যাৎ কামিধ
স্নানো অন্তি আনয়ন্তি স্নানন্তি আনয়ন্তি তারা তার মানে বোঝালো দেবনাগরী অক্ষর পড়তে অসুবিধা আছে, দেবনাগরী অক্ষর চর্চা কম হচ্ছে। তে অরণ্যাত সমিদ আনতি, তাহারা অরণ্য থেকে সমিদ আনে। আচ্ছা, মহারাজ ওই আমার তো হাতের লেখা, তো আমার হাতের লেখা নিজের একটু বুঝতে সমস্যা হয়, ওই স্ক্রিন থাকলে একটু সুবিধা হয় আর কি। আমি নিজের হাতের লেখা অনেক সময় আমি ওইভাবে ভালো বুঝি না। না না, আপনি কম্পিউটার মোবাইলের স্ক্রিনটা দেখে দেখে পড়ুন। গত ক্লাসে তো এই ছবিটা দেওয়া ছিল ওখানে, ওটা দেখে দেখে পড়ুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি হাতে লিখছি, আমি এখানেই পড়ি আমি। আচ্ছা আচ্ছা, এই এই প্রদীপ মহারাজ একটু পড়ুন। প্রদীপ মহারাজ, মহারাজ হ্যাঁ, ते ग्रामेभ्यः भिक्षा वस्तूनि आनयन्ति पाककार्य कुर्वन्ति। এই আপনি স্ক্রিনটা একটু বড় করে পড়ুন, ওখানে একটা অনুস্বার আছে, পাক কার্য। पाककार्यं कुर्वन्ति। হ্যাঁ, গ্রাম থেকে গ্রামেভ্যः, হ্যাঁ মানে গ্রাম থেকে ভিক্ষা সামগ্রী আনে এবং পাক কার্য করে। ঠিক আছে, এই যে স্ক্রিনটা দিয়েছে দেখেন, আপনাদের গল্পটা স্ক্রিনে দিয়েছে, আপনারা এটাকে বড় করে পড়তে পারেন। নদীতো জলম আনীয় ভিক্ষান লতাঃ চ, একটু বড় করে পড়তে একটু ইয়ে হচ্ছে। বড় করতে পারবেন। হ্যাঁ, নদীতো জলম আনীয় ভিক্ষান লতা চ সিঞ্চন্তি। হ্যাঁ, নদীতাহ, নদী থেকে, নদী থেকে, আনিও, আনিয়া। আচ্ছা, আনিও শব্দটা তো কিরকম রূপ পেয়েছে কে বলতে পারবে দেখি? আনিও নিদাতু নিদাতু ধাতু, ভেরি গুড। কি রূপ লেগেছে, কোন প্রত্যয় লেগেছে? এটা হলো লিয়প। লিয়াব, ভেরি গুড। কে বললেন? শিবপ্রসাদ দত্ত চট্টগ্রাম থেকে। বাহ, থ্যাংক ইউ, সুন্দর বলেছেন। আপূর্বক নি ধাতু লিয়াব প্রত্যয় লেগেছে। আনিও, আনিয়া। বৃক্ষান লতাহ চ সিঞ্চন্তি, সিঞ্চন্তি এটা কোন ধাতু, কোন রূপ লেগেছে কে বলতে পারবে? এটা সিঞ্চন্তি ধাতুটা বলতে পারছি না। কেন? খুব সহজ তো, শেষণ করা, সিন্স ধাতু। সিন্স ধাতু কোন লকার, কোন পুরুষ? লর্ড প্রথম পুরুষ বহুবচন। হ্যাঁ, লর্ডস লকার প্রথম পুরুষ বহুবচন। হ্যাঁ, বৃক্ষেভ্যः ফলানি আনীয় অতিথি সৎকারম ঔপি তে কুর্বন্তি। হ্যাঁ, বৃক্ষেভ্যः ফলানি আনীয় আশ্রম পরিসরে হরিণাঃ মানে কি? ধেনবঃ। বৃক্ষগুলি থেকে বা গাছ থেকে ফলানি আনীয় ফলগুলি এনে বা ফল এনে অতিথি সৎকারম অপিতে কুর্বন্তি, গাছ থেকে ফল এনে অতিথি সৎকারও তারা করে। কারা করে? এই যে মুনিবরের আশ্রমে যে শিষ্যরা আছে, শিষ্যরা এই কাজ করে। আচ্ছা, এখন আমি যদি বলি যে এই মুনিবর আশ্রম সম্পর্কে 3টি বাক্য লিখেন, আপনারা লিখতে পারবেন? হ্যাঁ, এটা মুখস্থ করে লিখতে হবে, ঠিক আছে? এটা মুখস্থ করে লিখতে হবে। হ্যাঁ, প্রথমে একটু পড়ে নিতে হবে, পড়ে নিয়ে তারপরে নিজের মতো করে লিখতে হবে।
मुनिवरश्च आश्रमे शिष्याः वसन्ति ते प्रतिदिनं मुनिवरात् शास्त्राणि पठन्ति एक मुनिवर्ष्य समिदः आनयन्ति ते ग्रामेभ्यो भिक्षा वस्तूनि आनयन्ति पाककार्यं च कुर्वन्ति তারা গ্রামে থেকে ভিক্ষা নিয়ে আসে এবং মানে রান্নাও করে নদীতः জলম আনিয় বৃক্ষান লতা চ সিঞ্চন্তি তারা নদী থেকে জল এনে বৃক্ষ এবং লতাগুলোতে জল সেচন করে বৃক্ষেভ্যো ফলানি আনিয় অতিথি সৎকারম অপি তে কুর্বন্তি বৃক্ষের থেকে ফল পেড়ে এনে তারা অতিথি সৎকারও করে আমরা ছোটবেলায় একটা সারাংশ পড়তাম না, একটা প্যারাগ্রাফ পড়তাম, প্যারাগ্রাফটা পড়ে নিজের মতো করে কিছু বাক্য লিখতাম না, তো ওই রকম যদি আপনাদেরকে একটা গল্প পড়ে নিজের মতো করে কিছুটা 2-5 লাইন লিখতে বলা হয়, পারবেন? চেষ্টা করতে হবে মহারাজ। আরো সময় লাগবে মহারাজ, চেষ্টা করবে আরো চর্চা দরকার মহারাজ। এলাম একটুখানি শুনুন, আমি আপনাদের কোথায় ত্রুটি বুঝতে পারছি, আপনাদের দেবনাগরী হরফের চর্চাটা খুব কম হচ্ছে, কারণে আপনারা ফ্লুয়েন্টলি করতে পারছেন না। এই প্রদীপ মহারাজ, তারপরে এই যে কে পড়লেন মলয় বাবু আর 2-1 ছাড়া, স্বপন বাবু, 2-1 ছাড়া দেবনাগরী হরফ কিন্তু আপনারা ফ্লুয়েন্টলি পড়তে পারছেন না। আচ্ছা, এখানে এই দিতি রয় আর শ্রুতি বিশ্বাস দুজন মায়েদের ভিতরে দুজন আছে, তোমরা কেউ একজন পড়বে? বাবু আপনার মাইকটা মিউট, রান্নাঘরের কথাও চলে আসছে। হ্যাঁ, দিতি রয় আর শ্রুতি বিশ্বাস, তোমাদের দুজনের ভিতরে পড়ে শোনাবে? বনি দর্শন চন্দ্র আর জয় আছে। হ্যাঁ, তোমার সাউন্ডে অসুবিধা হচ্ছে, সাউন্ডে ডিস্টার্ব, তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকিগুলো পড়ে ফেলুন প্রদীপ মহারাজ। হ্যাঁ মহারাজ। আশ্রম পরিসরে হরিণাঃ ধেনবঃ ইত্যাদয় নিবসন্তি। ইত্যাদয়ঃ নিবসন্তি। হরিণাঃ, হরিণ শব্দের বহুবচন, ধেনু শব্দের বহুবচন ধেনবঃ, ধেনু মানে গাভী, তাহলে সেই গাভী শব্দের বহুবচন ধেনবঃ। তাহলে আশ্রম পরিসরে হরিণাঃ, হরিণগুলি, ধেনবঃ, গাভীগুলি, ইত্যাদয়ঃ, ইত্যাদি, নিবসন্তি, বসবাস করে। হ্যাঁ, হিংস্র প্রসবঃ অপি নিবসন্তি। পশু শব্দের বহুবচন পশবঃ, হিংস্র পশবঃ, হিংস্র জীবজন্তু, হিংস্র পশুও বসবাস করে। হ্যাঁ, পরস্পর দ্বেষ নাস্তি আশ্রমস্য পরিসরে। হ্যাঁ, আশ্রম পরিসরে পরস্পরের প্রতি কোনো দেশ নেই, দেশ করে না। হিংসা নেই। হিংসা করে। পরস্পরম দেশঃ নাস্তি আশ্রমস্য পরিসরে। হ্যাঁ, তারপরে अतः न बिरल बिभेति मुषुकः न शुनकात् बिभेति बिडालः হ্যাঁ, न जनेभ्यः बिभेति वानराः बिभ्यति वानराः बिभ्यति वानराः न মানে যেটা কি হবে, ক্রুরোমেঘেভ্যো হিতাः ভবন্তি হরিণাদয়ः।
ক্রূর মৃগগ্ধ মানে হচ্ছে ওই যে খুব হিংস্র, উম, ওই বাঘ আদি এই ধরনের প্রাণী, ঠিক আছে, এদের থেকে হরিণটা পায় না। মৃগে চিতা, হায়না, বাঘ এই জাতীয় প্রাণীকে বলছি ক্রূর মৃগগ্ধ, ঠিক আছে। বিবাহ ভবন্তি হরিণাদয়ঃ, হরিণাদি প্রাণী ভয় পায় না। হরিণ আদি আদায় নাকি মহারাজ? হরিণ হ্যাঁ, হরিণাদয়ঃ, হরিণ আদায় হরিণাদয়ঃ, ঠিক আছে। তারপরের পারাটা কে পড়তে পারবে? ঠিক আছে, একদম লাস্ট লাস্ট প্যারাটা কে পড়বে? চিরচন্দ্র বাবু তুলেছেন। মহারাজ হ্যাঁ, পড়ুন। পড়ি। গ্রামীণাः প্রতিদিনম আশ্রমম আগচ্ছন্তি। হুম, গ্রামীণাः মানে গ্রামবাসীরা প্রতিদিনই আশ্রমম আগচ্ছন্তি, আশ্রমে আসেন। আচ্ছা, এখানে আশ্রমম কেন হলো? এখানে আশ্রমম দ্বিতীয়া বিভক্তি হলো কেন? সপ্তমী বিভক্তি তো হতে পারতো, আশ্রমে আগচ্ছন্তি। তা বলতে পারবো না মহারাজ। এখানে গচ্ছন্তি গন্ধ তো হ্যাঁ, সেটা নেই। গমধাতুতে সপ্তমী না হয়ে দ্বিতীয়া হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। হুম। ते मुनिवरात की उपदेशम शृण्वन्ति, তারা শৃण्वन्ति, শৃण्वन्ति है, তারা মুনিবরের কাছ থেকে উপদেশ সমূহ শোনেন। হ্যাঁ, ধর্মাৎ বিনা মুক্তি হি সুখং বা নাস্তি ইতি মুনিবরঃ উপদিশাতি। ধর্মাৎ বিনা মুক্তি হি সুখং বা নাস্তি, না ধর্ম ছাড়া, ধর্ম বিনা ছাড়া মুক্তি, বা ধর্ম বিনা মুক্তি হয় না। উপদেশ তারা মুনিবর সুখং বা নাস্তি, সুখ পাওয়া যায় না। ইতি মুনিবরঃ উপদিশাতি, এভাবেই মুনিবর উপদেশ প্রদান করেন। সহ জনান হ্যাঁ, পাপেভ্যঃ রক্ষতি, সহ জনান পাপেভ্যঃ রক্ষতি, তিনি সহমানে হ্যাঁ? কে? সহ মানে God, ভগবান নাকি মহারাজ? ঠিক আছে, কে বলতে পারবেন? সহা মানে কে? আমি তো বললাম গড। গড কেন হবে? আগের বাক্যে মুনিবর আছে কর্তা, মুনিবর, সেখানে ইয়েস মুনিবর, মুনিবর হবে মহারাজ। নাউনের Yes, মুনিবর। মুনিবর না বলে সহে বলা হয়েছে। আচ্ছা, স জনান গ্রামাভ্য রক্ষতি, পাপেভ্যো রক্ষতি, পাপেভ্য রক্ষা করেন। অহিংসা অহিংসা পরমো পরম অহিংসা ধর্ম। পরম ধর্ম। অতঃ অতঃ হিংসাতঃ হিংসাতঃ বিরমন্তু, বিরমন্তু। অতঃ হিংসাত বিরমন্তু, অতএব হিংসা থেকে বিরত হও। বিরত হও। বিরত ইত্যপি উপদিশাতি সহ, সহ সহ না সহ, এটাও তিনি উপদেশ দেন। গ্রামীণাः মহিলাः নদীতः জলম নেতুম আশ্রম সমীপম আগচ্ছন্তি। গ্রামীণাः মহিলা, গ্রামের মহিলাগণ নদীতः নদী থেকে জলম
কি নে তুম জল নেওয়ার জন্য আশ্রম হ্যাঁ সমীপম আগচ্ছন্তি, আশ্রমের পাশে আসেন। বাহ, ভেরি গুড। তাহা নেতুম, এক মিনিট, নেতুম নেতুম কোন ধাতুতে কি রূপ লেগেছে? নি ধাতু। ধাতু টুমন। তুমুন নি ধাতু তুমুন নি ধাতু তুমুন করতে, হ্যাঁ। তাহলে গ্রাম্য মহিলারা জল নিতে আশ্রমের সমীপে আসেন, বা আশ্রমের আশ্রমের কাছে কাছে আসে। আসেন। এই দেখেন, আপনারা কিন্তু পাচ্ছেন, কিন্তু একটুখানি মনে করেন একবার পড়ে আপনার একটুখানি স্পষ্ট হয়েছে, আপনি আর দুবার পড়ুন না, তখন আপনার আর কোথাও বাঁধবে না। দেখেন পাচ্ছেন মহারাজ, তো? মহারাজ শুনে একটা কথা হ্যাঁ, বলি। বলুন। আপনি যেভাবে ওয়ার্ড টু ওয়ার্ড কোনটা কি কেমন কি এভাবে কিন্তু আমাদের আগের যিনিরা ক্লাস টিচার ওনারা পড়াতেন না। এইভাবে যদি আপনার মতো এটা কোন বিভক্তি কি প্রতিটা কেন বসলো কি কি করলো এরকম যদি পড়াতেন, তাহলে আমরাও ওই পারতাম। অন্য সকলকে জিজ্ঞাসা করেন, আপনার মতো যদি এভাবে পড়াতেন তাহলে আমরাও এক্সপার্ট হয়ে যেতাম। উনি শুধু পড়ে বেঙ্গলি মিনিংটা বলে দিতেন। না এরকম না না, শুনুন, আমি বুঝতে পেরেছি, আপনি তো পড়তে পারছেন, কিন্তু আর 2-3 বার পড়তে হবে, তাহলে আপনার এই জড়তাটা কেটে যাবে। ঠিক আছে? আর যখন আপনি যখন পড়ছেন, তখন আপনাকে অবশ্যই ভাবতে হচ্ছে গ্রামীণাহা, মহিলাহা। এই শব্দটা হ্যাঁ, কিভাবে হলো? গ্রামীণাহা মানে আপনি বুঝতে হ্যাঁ পারছেন, তো বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। নদীতাহা, নদীতাহা মানে কি? নদী থেকে। নদী নদী থেকে, হ্যাঁ। শব্দতে কি রূপ পেয়েছে বলুন? নদী শব্দতে কি রূপ পেয়েছে? নদী তাহা পঞ্চমী, কিভাবে পঞ্চমী হয়েছে? নদী থেকে, নদী না থেকে, না, নদী থেকে নদিয়াহা হওয়া উচিত ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নদিয়াহা, নদীতাহা কেন হয়েছে? নদী এটা বলতে পারছি, নদী থেকে বুঝতে পারছি আর কি। হ্যাঁ, নদী থেকে বুঝতে পারছেন, কিন্তু আপনি ব্যাকরণ কণিকার 26 পৃষ্ঠা বের করে দেখুন, নদী শব্দের পঞ্চমী রূপ আছে নদিয়াহা, নদী থেকে। এখানে ওটা তো জানি। তসিল প্রত্যয় যুক্ত হয়ে, তসিল লিখে নিন খাতায়, তসিল প্রত্যয় যুক্ত হয়ে পঞ্চমী বিভক্তি হয়েছে। তহসিল তো আমাদের পড়ার নেই। ওইটা আমরা পড়ি নাই মহারাজ, এখনো পড়ি নাই। পড়েননি, এটা পড়ানো হবেও না, কারণ এটা অনেক দূরের কথা, কিন্তু এখানে এসে গেছে গল্পের ভিতরে, সেজন্য আমি বলে দিলাম। আপনি যেখানে দেখবেন যে এরকম ত বিসর্গ আছে কোন নাউনের সাথে, তখন বুঝবেন যে এটা পঞ্চমী বিভক্তি হয়েছে এবং তসিল প্রত্যয় লেগে। ঠিক আছে? কিছুটা কেউ কেউ মনে রাখতে পারতাম। না না, লিখে নিন, সাথে লিখে নিন, পরে মনে থাকবে না। আচ্ছা সাথে কোনো আচ্ছা, ধাতুর সাথে কোনো শব্দের সাথে যদি এরকম ত থাকে, আবার কিন্তু ত প্রত্যয় যুক্ত হলে কিন্তু এরকম ত হয়, সেটা কিন্তু ধাতুর সাথে যুক্ত হয়। হ্যাঁ, সবাই নিশ্চয়ই জয়েন করেছেন। আমি কি বলছিলাম? কোন নাউনের সাথে, মানে কোন নাম পদের সাথে যদি ওইরকম ত বিসর্গ থাকে, তখন ওটা বুঝতে হবে যে ওটা তসিল প্রত্যয় যুক্ত হয়ে পঞ্চমী বিভক্তির রূপ পেয়েছে। কিন্তু সেটা যদি ধাতুর সাথে থাকে, তাহলে কিন্তু ত প্রত্যয় যুক্ত হয়ে অতীতকালের রূপ হবে। ঠিক আছে? এখানে কিন্তু নদী একটা শব্দ, তার সাথে ত যুক্ত হয়েছে, তাহলে এটা বুঝতে হবে যে তসিল প্রত্যয় যুক্ত হয়ে পঞ্চমী বিভক্তি হয়েছে। নদী তাহা, নদী থেকে। ঠিক আছে? ওই দেখেন আগের লাইনেও ছিল, প্রথম প্রথম প্যারাগ্রাফটার শেষ লাইনের আগের লাইনে নদীতঃ জলম আনীয়, নদীতঃ জলম আনীয়। ওখানে যদি আমি নদীভ্যো, আচ্ছা নদিয়াহা লিখতাম, তাও ভুল হতো না, কিন্তু আমার শ্রুতি মাধুর্যের কারণে নদীতঃ লেখা হয়েছে। ঠিক আছে? তারপরে পড়ুন, তাহা শিষ্যান পুত্রবৎ পশ্যন্তি। শান্তি, হ্যাঁ তাহা মানে কাহা, তাহা মানে কাহারা, এখানে
একটা আমরা বুঝতে পারছি এখানে একটা বহু বচন কর্তা আছে তাহা, এখানে তাহা দ্বারা কাদেরকে কি বোঝানো হয়েছে? তাহা দ্বারা মুনিবরকে ছাত্র শিষ্যদেরকে বুঝতে ভালো পারছি করে না। চিন্তা করে বলুন। আগের বাক্যটাতে আগের বাক্যটাতে কর্তা কারা আছে? ও গ্রামীণা মহিলা, গ্রামের মহিলারা বুঝতে পারছি। গ্রামের মহিলারা এই আশ্রমের শিষ্যদেরকে পুত্র মতো দেখে। হ্যাঁ, আশ্রমের শিশুদেরকে পুত্রের মতো দেখেন। তাহা স্ত্রীলিঙ্গে বহু বচন, হুম, তাহা তৌতে, আর এখানে হচ্ছে তাহা তৌতে হলো পুংলিঙ্গ, আর এখানে হলো হ্যাঁ। সা তে তাহা, স্ত্রীলিঙ্গ হলে তৎশব্দের তা তে তাহা। এখানে যেহেতু কর্তাটা হচ্ছে গ্রামীণাহা মহিলাহা, হ্যাঁ, সর্বনাম শব্দটা হয়েছে তাহা। তাহারা শিষ্যদেরকে পুত্রবৎ, পশ্যন্তি ওই যে পশ্যন্তি। সমস্ত গ্রামের মহিলারা জল নিতে আসে আশ্রমের কাছে, তারা আশ্রমের এই শিষ্যদেরকে নিজের পুত্রের মতো দেখে। দেখেন, দেখেন গৃহাত- গল্পটা কত সুন্দর হ্যাঁ। গল্প না? জি জি জি। গৃহাত ফলানি ক্ষীরম চ আনিয় সমর্পয়ন্তি। হ্যাঁ, গৃহাত। গৃহাত, গৃহাত গৃহাত মানে ঘর থেকে, বাড়ি গৃহ থেকে। থেকে। হ্যাঁ, বাড়ি থেকে। ফলানি, হ্যাঁ, ফলানি মানে ফলসমূহ, ফলসমূহ, ফলের ফলে ফলানি। ফলানি বহু বচন। আচ্ছা, ক্ষীরম, ক্ষীর ক্ষীর মানে চ, দুধ, দুধ। ফল আচ্ছা, এবং দুধ, ফল এবং ফল দুধ। চ আনিয়া। এবং আনিয় হ্যাঁ। আনে এবং আনিয়া। সমর্পয়ন্তি প্রদান করেন। হ্যাঁ, প্রদান করেন। কাদেরকে সমর্পণ করেন? ওই শিষ্যদেরকে, মুনি ইয়াদেরকে, শিষ্যদেরকে। হ্যাঁ, আশ্রমের শিষ্যদেরকে এই হ্যাঁ। গ্রামের মহিলা মাঝে মাঝে বাড়ি থেকে ফল দুধ, দুধ এনে হ্যাঁ, ওদেরকে খাওয়ায়, হ্যাঁ, ওদেরকে দেয়। তাহলে দেয়, এখন দেয়। পুরো গল্পটা বুঝতে পেরেছেন? এখানে যে কয়জন উপস্থিত আছেন আজকের ক্লাসে, এখানে তুলিকা দাস পরে জয়েন করেছেন, আমি খেয়াল করলাম। তুলিকা দাস, কেমন আছেন আপনি? নমস্কার মহারাজ, ভালো আছি। আপনি ভালো আছেন? ভালো আছি। তুলিকা দাসের নামটা বিশেষ করে মনে আছে কেন? উনি গত পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন। কি এই গল্পটা সব পড়েছেন? পড়তে পারেন? হ্যাঁ, পড়েছি, গত ক্লাসে পড়েছিলাম। কোথাও বাদবে না তো? মানে একদম ফ্লুয়েন্টলি পড়তে পারেন তো অর্থ করে? হ্যাঁ, চেষ্টা করি মাঝে মধ্যে, একটু বাইরে যাই, চেষ্টা না, করি। কারণ দেখেন দেবনাগরী হরফে পড়াশোনা তো আমাদের দৈনন্দিন কাজ নয়, সুতরাং এটাকে আমাকে একটু এক্সট্রা এফোর্ট দিতে হবে। আমরা বাংলা যে কোনো একটা হঠাৎ একটা নতুন গল্প এনে দিলে আমরা পড়ে ফেলতে পারতাম, কিন্তু যেহেতু দেবনাগরী হরফটা আমরা প্রত্যেকদিন পড়ি না, সেজন্য আমাকে এই গল্পটা 2-3 বার পড়তে হবে। বেশি তো লাগে, 10-15 মিনিট লাগে। কিন্তু আপনাদের কিন্তু ক্লাসের প্রথমেই বলা হয়েছিল যে প্রত্যেকদিন কমপক্ষে 20 মিনিট করে সময় আপনারা দিবেন 6টা মাস সংস্কৃত শেখার জন্য। দিচ্ছেন কি 6টা মাস 20 মিনিট করে সময়? আসলে মহারাজ সেভাবে দেওয়া হচ্ছে না এখন। সামনে বার্ষিক পরীক্ষা আছে, পরীক্ষা, আমারও স্কুলের কাজ, মানে একটু প্রেশার যাচ্ছে আসলে, প্রশ্ন করা, খাতা কাটা, টেস্ট পরীক্ষা গেল। ওটা তো আছেই, কিন্তু তারপরেও যে আপনারা এই সাংসারিক কাজকর্ম, চাকরি বাকরি সবকিছু পরেও যে এই টাকা খরচ করে এই কোর্সটাতে ভর্তি হয়েছেন সংস্কৃত শেখার জন্য, তো এর জন্য আপনাদের মানে ধন্যবাদ আর কৃতজ্ঞতার শেষ নেই। এটা কি বলবো, যতই বলা হোক না কেন কম বলা হবে, কিন্তু যেহেতু ভর্তি হয়েছেন একটু কষ্ট করে হলেও করতে হবে। অনেকটা শিখে গেছেন, একটু বিশ্বাস আমার আছে। না আমার যে হ্যাঁ, আপনাদের সান্নিধ্যে, আমাদের শিক্ষক মহোদয়ের সান্নিধ্যে এখন আমার যেটুকু বেঁধে গেছে সেটুকু, কিন্তু সংস্কৃত যে ইউটিউবে যত রকম কথোপকথন আছে, গপ্প আছে বা মুভি আছে, একেবারে জলবদ্ধ বুঝি, কিন্তু ওই
কোথাও কোথাও মনে হয় একটু শব্দগুলো আমাকে অনুচ্চারিত হয়, যেগুলো আমার প্র্যাকটিস কম আছে বলে আমি নিজেকেই মনে করি। এগুলো মনে হয় যেন নতুন, কারণ কি ওই নতুন শব্দ আপনি দেখেন এখন যদি বাংলা পড়তে যান, আপনি যদি পড়তে যান, আমরা বাঙালি হওয়া সত্ত্বেও এমন কিছু শব্দ আসবে যে মনে হবে যেন এই শব্দটার অর্থ আমি জানি, তাই না? ওটা বাংলা ভাষার ক্ষেত্রে হতে পারে, ইংরেজি ভাষার ক্ষেত্রে হতে পারে। আর সংস্কৃত তো আমার কাছে নতুন ভাষা, তো ওটাতে হবে এটা আর অস্বাভাবিক কি আছে? ওটা কোনো বিষয় না, আমাকে দেখতে হবে যে আমি 80% শব্দ বুঝতে পারছি, হ্যাঁ, 80% শব্দ পড়তে পারছি কিনা এবং অর্থ বুঝতে পারছি। তাই যদি পারি তাহলে বুঝতে হবে যে আমি অনেকটা এগিয়ে গেছি। আমরা অনেকেই পারি। হুম হুম, অনেকেই পারে, কিন্তু উপস্থিতির সংখ্যা অনেক কম, 15 জন মাত্র join করেছে। ক্ষীরোদ বাবু আছে, শিবপ্রসাদ বাবু আছেন, আপনি জিজ্ঞাসা করতে পারেন, শিবপ্রসাদ বাবু খুব ভালো বলেন। হ্যাঁ হ্যাঁ, শিবপ্রসাদ বাবু তো এই বয়সে অনেক বয়স, আপনারা যারা এই সিনিয়র আছেন, এই যে ক্ষীরোদ বাবু, শিবপ্রসাদ বাবু, তারপরে মলয় বাবু, স্বপন বাবু, হ্যাঁ এরা তো অনেক বয়স্ক ব্যক্তি, সিনিয়র সিটিজেন। আচ্ছা, স্বপন বাবুর কথা তো বলেছি। যারা ইয়াং আছে তাদের দুই একজনকে আমি একটু জিজ্ঞেস করি, অনির্বাণ, জয়চন্দ্র, সজল রয়, হ্যাঁ, শ্রুতি বিশ্বাস তো কথাই বললো না। যারা যারা নবীন, বয়সে নবীন, তোমাদের খবর কি বলো? তোমরা অনেক আগ্রহ নিয়ে এসেছিলে সংস্কৃত শিখবো বলে, কতদূর কি হলো বলো দেখি। মোটামুটি শিখতে পারছি। নগরী হরফ দেখে পড়তে পারছো? হ্যাঁ পারছি তো অবশ্যই, কিন্তু বাংলা করতে একটু কঠিন হচ্ছে। না, বাংলা করতে কঠিন হচ্ছে, সেইখানটায় কোথায় অসুবিধা সেটা বলো। শব্দের রূপ দেখে চিনতে পারছো না? ও না, বাংলা করতে অর্থ অসুবিধা হচ্ছে, তার মানে হচ্ছে তুমি শব্দ রূপটা বুঝতে পারছো। শব্দ রূপ বুঝতে পারছে তাহলে বাংলা করতে কোথাও অসুবিধা হওয়ার কথা। আচ্ছা তুমি একটু পড়ো তো দেখি, দুই একটা লাইন পড়ো, আমি একটু দেখি। আচ্ছা, জয়চন্দ্র, অনির্বাণ আর যাদের নাম বললাম, যারা এই কম বয়সী, হ্যাঁ তোমরা সবাই মিলে পড়ো, একসাথে পড়ো, দ্রুত পড়ো। এষা মুনি বরস্তিয়া আশ্রমহা। হ্যাঁ, এসো মানে কি বলো? এই এসহ, একদা এসো নাই। শব্দটা এটা বলো হ্যালো, না, না পারলে বলো পাচ্ছি না। মুনিবরস্য শব্দটার অর্থ কি? মুনিবরস্য কোন রূপ পেয়েছে বলো, কি বিভক্তি পেয়েছে? ষষ্ঠী। তাহলে এসহ ষষ্ঠী মানে বিভক্তি। মুনিবরস্য মানে হচ্ছে মুনিবরের আশ্রম। তাহলে এটি মুনিবরের। মুনিবরের আশ্রম। এটি ও মুনিবরের আশ্রম। তাহলে এই প্রথম বাক্যটার বাংলা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পারছি তো, কিন্তু আমার এক জায়গায় ঘটকা লাগে মহারাজ, এক জায়গায় আমার ঘটকা লাগে, সেটা হচ্ছে আমরা ইংরেজিতে টেন্স করেছি 12টা, কিন্তু সংস্কৃতে সামান্য কয়েকটা টেন্স আছে। তোমার খটকা লাগা তুমি এখন ছাড়ো, যেটাকে যতটুকু বলছি সেইটুকু ভালো করে বোঝো। এসহ মুনিবরস্য আশ্রম, এসহ মানে হচ্ছে দিস, মানে এই, এটা, এটা মুনিবরের আশ্রম, এটা মুনিবরের আশ্রম, এইটুকু আগে তুমি বোঝো। টেন্স পড়তে গেলে তুমি তো কেবল 3 মাস পড়তো, এখানে আরো বহু প্রত্যয়ের ব্যবহার আছে, সেইগুলো পড়লে তোমার ওই টেন্স গুলো সব কভার হয়। আরো অ্যাডভান্স লেভেলে যখন যাবে তখন বুঝবে, ঠিক আছে? না এটাকে যদি আমি ইংরেজিতে বলি তাহলে এটা হচ্ছে আপনার হচ্ছে বি ভার্বের ব্যবহার হবে। হ্যাঁ বলো, এটা মুনিবরের আশ্রম। তারপরে বলবো পার্শ্বে একা লঘু নদী প্রবাহতি। এর অর্থ বলো। আশ্রমের পাশে একটা লঘু নদী ছোট নদী প্রবাহিত হচ্ছে, ছোট নদী প্রবাহিত হচ্ছে। এই তো অর্থ বুঝতে পারলে। আশ্রম হচ্ছে মানে কি? আশ্রমের ষষ্ঠী বিভক্তি।
ষষ্ঠী বিভক্তি। তুমি যদি প্রত্যেকটা শব্দ এইভাবে তার রূপ মানে কারকার বিভক্তির রূপ ধরে ধরে পড়ো না, তুমি এক সপ্তাহ প্র্যাকটিসের পরে তোমার পুরো এটাই পাল্টে যাবে। তখন আর তোমার মনে হবে না যে আমি শব্দ পড়ে তো গল্প পড়ে তো অর্থ বুঝতে পারছি না এমন। ত্রুটিটা হচ্ছে কি তুমি শব্দের রূপটা বুঝতে পারছো। শব্দের রূপ যদি বুঝতে পারতে তাহলে গল্পের অর্থ করতে তোমার অসুবিধা হতো না। তারপরেরটা পড়ো। সাহা মহানদ্যাঃ প্রভবতি প্রভবতী প্রভবতি নদী যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, তার বিশেষণ ওটাকে কি বলা হয়? সর্বনাম। বিশেষ্য সর্বনাম। সর্বনামটা হয়েছে হচ্ছে সা। হ্যাঁ, মহানদ্যাঃ প্রভবতী। আগের শব্দটা কিন্তু প্রবহতি, আর এটা হচ্ছে প্রভবতী। ঠিক আছে? প্রভবতী মানে কি মহারাজ? উৎপত্তি। উৎপন্ন হওয়া। হ্যাঁ, উৎপত্তি না? হ্যাঁ, উৎপত্তি হওয়া। এটা হ্যাঁ। মহানদী থেকে তাহলে এর বাংলা কি হলো? সে বা এটি মহানদী থেকে উৎপন্ন হয়েছে। মহানদ্যাঃ, মহানদী। আশ্রমের নদী বয়ে যাচ্ছে, সেই নদীটা একটা বড় নদীর প্রশাখা, এটা বোঝা শাখা নদী। শাখা নদী। হ্যাঁ, তারপরে পড়ো নদ্যাঃ তীরে। অস্তি আশ্রমঃ। হ্যাঁ, নদ্যাঃ। এখানে তুমি আমাকে আগে নদ্যাঃ শব্দটার অর্থ না বুঝলে এই পুরো বাক্যের কোনো অর্থ বুঝতে পারবে না। সেজন্য তোমরা হাতে করে নিয়ে বসবে, ব্যাকরণ কবিতাটা সাথে নিয়ে বসো, নদী শব্দের রূপটা দেখো। এটা বহু বচন। না 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 না, নদ্যাঃ বহুবচন নয়? এটা পঞ্চমী বিভক্তি এক বচন। পঞ্চমী নয়, ষষ্ঠী। নদীর তীরে। নদীর তীরে অস্তি আশ্রমঃ, আশ্রমটি নদীর তীরে। ঠিক আছে? তীরে হলে সত্য। না, নদীর নদ্যাঃ ষষ্ঠী বিভক্তি। নদীর তীরে আশ্রম অস্তি। নদীর তীরে আশ্রম অবস্থিত। ষষ্ঠী বিভক্তি বচন। হ্যাঁ, নদী শব্দের ষষ্ঠী একবচন। নদ্যাঃ তীরে। ষষ্ঠী নদ্যাঃ। ষষ্ঠীটা একই রকম। হ্যাঁ হ্যাঁ, পঞ্চমী ষষ্ঠী একই রকম না মহারাজ? হ্যাঁ, নদী শব্দের পঞ্চমী ষষ্ঠী একই রকম রূপ আছে। হ্যাঁ। ওটাকে আপনাকে প্রয়োগ দেখে বুঝতে হবে কোনটা পঞ্চমী হলো আর কোনটা ষষ্ঠী। হ্যাঁ। তারপরে পড়ো নদ্যাঃ। আর এটা নদ্যাঃ। নদ্যাঃ আশ্রমে মুনিবরস্য শিষ্যাः উপি বসন্তি। অপি বসন্তি। অর্থ বলো। আশ্রমে শিষ্যাः উপি আশ্রমে পারবো না তো। কেন পারবি না? আশ্রমে সপ্তমী বিভক্তি। আশ্রমে তো আশ্রমে, মুনিবরস্য মুনি পরে, তুমি তাহলে ওদিকে ফাঁকি দিয়েছো। তুমি যখন শব্দ পড়ানো হয়েছে নরস্বীয় শব্দ, ওখানে ফাঁকি দিয়ে এসেছো। সেই জন্য মুনিবরস্য শব্দটা দেখে তুমি বুঝতে পারছো না যে এটা মুনিবর শব্দের ষষ্ঠী বিভক্তি। শিষ্যাহা নরাহা শব্দের মতো শিষ্য শব্দের বহু বচন হয়েছে শিষ্যাহা। অপি একটা সর্বনাম, অপি একটা অব্যয়। 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 রু ও। হ্যাঁ, বসন্তি বস ধাতু তিতসন্তি অন্তি লেগেছে। আশ্রমের মুনিবরের শিষ্যরাও বসবাস করে। একটা লাইন পড়ে যদি তুমি অর্থ না বুঝতে পারো তাহলে বুঝতে হবে যে তোমার আগের ক্লাসগুলোতে প্রচন্ড রকমের গ্যাপ আছে। একদম নিজেকে যাচাই করতে হবে। টিচার কখনো কাউকে মানে কিছু গিলিয়ে দিতে পারে না। টিচার শুধু বলে যায় যে এইভাবে চর্চাটা নিজেকে করে নিতে হয়। ঠিক আছে? আগে যদি গ্যাপ থাকে তাহলে এখন তো কষ্ট হবে, বুঝতে অসুবিধা হবে। আবার বলছি, খেয়াল করো, আশ্রমে সপ্তমী এক বচন, স্থান অধিকরণ। আশ্রমে
মুনিবরস্য ষষ্ঠী বিভক্তি, মুনিবরের শিষ্টাহা নরশব্দের বহুবচন নরাহা শিষ্টাহা, অপি অব্যয়, বসন্তী বস ধাতু তসন্তী লেগেছে, লট প্রথম পুরুষ বহুবচন। আশ্রমে মুনিবরের শিষ্যগণ ও বসবাস করে, আশ্রমে মুনিবরের শিষ্যরাও বসবাস করে। বসবাস করে। আর কোথাও অসুবিধা আছে? এই বাক্যটা আর বুঝতে কোথাও অসুবিধা আছে? জলের মতো হয়ে গেল না, নেই। এইভাবে ধরে ধরে পড়তে হবে, তাড়াহুড়ো করলে হবে না। আমি যখন একটা ধরে ধরে দুটো তিনটি গল্প পড়া শিখে যাব না, তখন আমার ওই আইডিয়াটা এসে যাবে, শব্দের রূপগুলো আমি বুঝতে পারবো যে এখানে এই শব্দটাতে কোন রূপ লেগেছে, কোন রূপ লেগেছে সেটা বুঝতে পারলে আমার অর্থ করতে আর কোথাও কোনো অসুবিধা হবে না। তে প্রতিদিনম, এখানে আগের বাক্যে ছিল শিষ্টাহা, তার তৌতে বহুবচন লেগেছে, তৎশব্দের বহুবচন, প্রথম পুরুষ বহুবচন লেগেছে। তাহলে তাহারা প্রতিদিনম মানে প্রতিদিন, মুনিবরাত পঞ্চমী বিভক্তি মুনিবরের থেকে, শাস্ত্রানি ফলম ফলে ফলানি বহুবচন। মহারাজ হ্যাঁ মহারাজ আমি একটু ইয়ে করছি আর কি, লিভ নিয়ে নিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, খাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ ভূমিষ্ঠ প্রণাম মহারাজ। 9টার সময় হ্যাঁ, নিচে হ্যাঁ। চলে আসবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তাহলে তে প্রতিদিনম, তাহারা প্রতিদিন মুনিবরাত মুনিবরের কাছ থেকে, পঞ্চমী বিভক্তি। শাস্ত্রানি, শাস্ত্রানি শাস্ত্র শব্দের বহুবচন রূপ পেয়েছে, ফলম ফলে ফলানির মতো করে। পঠন্তি পর্ধাতু তসন্তি, লট লকার প্রথম পুরুষ বহুবচন। তাহারা প্রতিদিন মুনিবরের কাছ থেকে শাস্ত্র সমূহ পড়ে বা শাস্ত্র পড়ে, এরকম বললেও হয়। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারা গেল। আচ্ছা, আমি এখন আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিই। এই প্রথম প্যারাটার প্রত্যেকটা শব্দ ধরে ধরে আপনারা তার উৎপত্তি লিখবেন, পারবেন? কিভাবে লিখবেন আমি একটা বলে দিচ্ছি। এসহ, এস দিয়ে হাইপেন দিয়ে লিখবেন। এস শব্দটা কি? মুনিবরস্য, হাইপেন দিয়ে লিখবেন মুনিবর শব্দের ষষ্ঠী এক বছর, ঠিক আছে? আশ্রমঃ, আশ্রম শব্দের প্রথম পুরুষ এক বছর, ঠিক আছে? এইভাবে প্রত্যেকটা বাক্যের প্রত্যেকটা শব্দের যদি পরিচয় আপনারা জানেন, একটা মাত্র প্যারা আমি পড়া দিচ্ছি, পারবেন তো? চেষ্টা করবো মহারাজ, দেখি। পারবো। এইরকম করে যদি শিখে যান না, তো আপনার সামনে যত লম্বা গল্প আনুক আর কিছু আনুক, আপনাকে বাঁচবে না। আমি আপনাদের দরকার হলে আগামী সপ্তাহে আমি ক্লাস দেব, মানে আগামী ক্লাসটা, ঠিক আছে? আগামী ক্লাস আপনাদের কি বারে আছে? শনিবার। শনিবারে আছে মহারাজি। না আজকেই তো, আজকে কি বার? আজকে বৃহস্পতিবার। মঙ্গলবারের ক্লাসটা আজকে হচ্ছে। ও আচ্ছা, মঙ্গলবারের ক্লাসটা আজকে হচ্ছে, তাহলে শনিবারে ক্লাস আছে। তাহলে শনিবারে আপনারা যেভাবে বললাম প্রত্যেকটা শব্দ ধরে হাইপেন দিয়ে দিয়ে আপনারা ওইভাবে চর্চা করে আসুন, মানে প্রত্যেকটা শব্দের রূপ যেন আপনারা পরিচিত হয়ে যান, ঠিক আছে? আর নিশ্চয়ই। আছে আমি না, লিখে নিয়েছি খাতায়। ঠিক আছে, তাহলে ওইটাই হোমওয়ার্ক থাকলো। একটা এই গল্পের শুধুমাত্র প্রথম প্যারাটা, 3টে প্যারা আছে তো, ঠিক আছে? আগে ওভাবে লিখে আসুন, দেখবেন মানে খুব মানে নিবিড় ভাবে আপনাদের চর্চা হয়ে যাবে, নিবিড় ভাবে। আপনি কি শনিবারে ক্লাস নেবেন? চেষ্টা করব, অথবা আমি ওই আপনাদের যে টিচার নেবে তাকে বলে দেবো এইভাবে পড়ানোর জন্য, আর আমি নিতে পারলে নেব, ঠিক আছে? ঠিক আছে। এই গল্পটা আপনারা আবার পড়ুন, বারবার পড়ুন, 2-3 বার পড়ুন, দেখবেন জলের মতো পড়তে পারছেন। একদম বাংলা ভাষা যেরকম আপনারা কোথাও না ভেসে পড়তে পারেন, ওইরকম করে পড়ুন।
ঠিক আছে? তারপরে অর্থবোধটাকে করার চেষ্টা করুন। প্রথমে খুব ফ্লুয়েন্টলি পড়ার অভ্যাস করুন, তারপরে প্রত্যেক শব্দ ধরে ধরে তার ওই শব্দ রূপ ধরে ধরে তার অর্থ করার চেষ্টা করুন। না পারলে আমরা একটা গল্প ভালো করে পড়ুন, পরের গল্পটা আর ওইভাবে ভাবে পড়ুন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। আচ্ছা, আমাদের আর একটা পদক্ষেপ হচ্ছে কি, যে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের ঘরের ছেলেমেয়েরা যত বেশি হিন্দু ধর্মের চর্চা করবে, তাদের ভিতরে ধর্মের প্রতি মানে টানটা তত বেশি প্রগাঢ় হবে। আমাদেরকে কাউকে যদি একটা কিছু করতে বলেন না, ও বুঝতেই পারবে না যে কি করে প্রার্থনা করতে হয়, কি করে হিন্দু ধর্ম পালন করতে হয়, সে কিন্তু জানে না। আপনার ঘরের ছেলে মেয়েদের জিজ্ঞাসা করুন, বলতে পারবে না। যাদের দীক্ষা হয়নি তারা কিন্তু বলতেই পারবে না যে আমি কি করে হিন্দু ধর্মটা পালন করব, আমার ধর্মটা কি করে পালন করব। অন্য ধর্মের ছেলেদেরকে জিজ্ঞেস করুন, কিন্তু মেয়েদেরকে, ওরা কিন্তু নামাজ পড়ে দেখিয়ে দেবে যে আমার ধর্ম আমি নামাজ পড়ে পালন করি। কিন্তু আমাদের হিন্দু ঘরের ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করুন, যার দীক্ষা হয়নি, তাই সে কিন্তু বলতে পারবে না কি করে আমার ধর্মটা পালন করতে হয়, আমি জানি না তো। সেই জন্য ওদেরকে অন্তত নিত্য পূজাটা পারিবারিক ভাবে শেখানো দরকার। 5 মিনিট 10 মিনিট ঠাকুর ঘরের সামনে একটু ফল জল দিল, নিত্য পূজাটা করলো, জপ ধ্যান প্রার্থনা করলো, 10-15 মিনিট তার আচারিক ধর্মটা শেখানোর উদ্দেশ্যে আমরা আগামী 6 ডিসেম্বরে অনলাইন এবং অফলাইন মাধ্যমেই পূজা প্রশিক্ষণ কর্মসূচি 6 সপ্তাহের, ঠিক আছে, 6 সপ্তাহের পূজা প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছি, যাতে করে আমাদের শুধু ছেলে মেয়েরা নয়, বয়স্করাও যাতে নিজে পূজাটা খুব ভালো শিখে, ঠিক আছে। আপনারা এই খবরটা শিশুদের ভিতরে প্রচার করবেন। দ্বিতীয় কথা হচ্ছে 2 ডিসেম্বর থেকে আমাদের আবার অনলাইনে শুদ্ধ উচ্চারণের শ্রীমদ্ ভগবত গীতা পাঠ প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে, 3 মাসের কোর্স, ঠিক আছে। এটা অবশ্যই পেইড কোর্স, পূজা প্রশিক্ষণটাও পেইড কোর্স। এই খবরটা প্রচার করুন। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। নমস্কার মহারাজ জি।